আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব অ্যাডমিশনের জিকে অংশের সিলেবাসের সাথে। সিলেবাসটা দেখার পরে তোমরা আসলে বুঝতে পারবে যে এইচএসসির সাথে তোমার কোন বিষয়গুলো মিল আছে এবং কোন বিষয়গুলো তোমাকে নতুন করে আয়ত্ত করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে একটি ভালো পজিশন দখলের জন্য এবং তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ালেখা করার জন্য। তো দেখতেই পাচ্ছ যে আমি লিখছি বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা অংশ। একজন স্টুডেন্টের যদি এইচএসসি লাইফের গ্রুপ সাবজেক্টের উপরে ভালো দক্ষতা থাকে তো সে আসলে অ্যাডমিশনের জিকের আসলে 30-40% কাভার করেই অ্যাডমিশনে আসবে বলা যায়। কারণ আমাদের যে গ্রুপ সাবজেক্ট, যে 8টা থেকে 9টা গ্রুপ সাবজেক্ট আমাদের আছে, সেইখান থেকে আমরা এইচএসসিতে মূলত 4টা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে আসি এবং অ্যাডমিশনে কিন্তু আমাদের পুরো সব কয়টা বিষয়ের কম্বিনেশনেই আসলে প্রশ্নের উত্তর করতে হয় বা সব জায়গা থেকেই মোটামুটি কিছু কিছু প্রশ্ন হতে দেখা যায়। তো দেখো, অ্যাডমিশনের জিকের সিলেবাসটা আসলে দুইটা অংশে বিভক্ত বলা যায়। একটা হলো যে বাংলাদেশ বিষয়াবলী এবং অন্যটি হলো আন্তর্জাতিক বিষয়াবলী। আরেকটিও থাকে সাম্প্রতিক, সেটা আসলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যেই পড়ে। সাম্প্রতিক থেকে কিন্তু প্রতি বছর 8 থেকে 10টা বা তারও অধিক, মানে অর্থাৎ 30টার ভিতরে 8 থেকে 10টা, মানে কিন্তু তোমার দেখা হচ্ছে 33% থেকে 40% প্রশ্ন সাম্প্রতিক থেকেই আসে। তো সাম্প্রতিক তো আমাদের এখন পড়ার কিছু নেই, আমরা যখন অ্যাডমিশন লাইফে থাকব তখনই আমরা সাম্প্রতিকটা পড়ব, তখনকার সমসাময়িক কী বিষয় ঘটছে এইগুলা জানব। তো বেসিক যেসব বিষয় আছে জিকের, যেইগুলো আমরা আগে থেকে পড়ে এগিয়ে রাখতে পারি, তেমন বিষয়গুলাই আমি তোমাদের আজকে বুঝিয়ে দেব যে তোমরা কিভাবে পড়বে এবং নতুন কি কি তোমার পড়া লাগবে। তো দেখো, বাংলাদেশ বিষয়াবলীর এইখান থেকে আমি যে সিলেবাসটা আছে এবং আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাসটা এটা তোমাদের লিখেছি। এখন বাংলাদেশ বিষয়াবলী থেকে আমরা এইচএসসি লাইফেই আমাদের যেসব যে সাবজেক্টগুলো আছে, যেমন অর্থনীতি বলো, পৌরনীতি বলো বা সমাজবিজ্ঞান, তারপরে ধরো ইসলামের ইতিহাস, এইখান থেকে অনেক কিছু তুমি কমন পাবে। তার মানে কি, তুমি যদি এইচএসসির বইগুলা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমার আর নতুন করে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। ওইগুলাই জাস্ট একবার রিক্যাপ করে নিলে তুমি অ্যাডমিশনে অন্যান্য দিকে টাইম দিতে পারবা, বাংলা বা ইংলিশের দিকে। ঠিক আছে? তো দেখো, সিলেবাসটা একটু দেখাই। দেখো, প্রথমেই তোমার যেটা পড়তে হবে সেটা হলো প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাস। ঠিক আছে? তা এই বিষয়টা কিন্তু আসলে ইতিহাস, আমাদের যে ইতিহাস বিষয়টা আছে, ইতিহাস সাবজেক্টের ভিতরেই আসলে এইচএসসি লাইফে তোমরা পড়ে আসছো প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাসটা। তারপরে দেখো, ইউরোপীয় আগমন ও ব্রিটিশ শাসন, সেম ইতিহাসের অংশ। পাকিস্তান আমল থেকে বাংলাদেশ, ইতিহাসের অংশ। মহান মুক্তিযুদ্ধ, ইতিহাসের অংশ। ঠিক আছে? এই ইতিহাসেই শুধু না, এইগুলো কিন্তু ইতিহাস আর পৌরনীতি তোমার দুইটাতেই তোমরা এই বিষয়গুলো আসলে পড়ে আসবে। সাথে সাথে কিন্তু কি পৌরনীতি সাবজেক্টটাও, এই বিষয়গুলো তোমরা দেখতে পাবা পৌরনীতিতে। তো তাহলে তুমি যদি এইচএসসি লাইফেই তোমার পৌরনীতি বা ইতিহাস বইটা মোটামুটি ভালোভাবে পড়ো তাহলে তুমি অন্য সবার থেকে একটু বেশি হলেও এগিয়ে থাকলে। ঠিক আছে? তারপরে দেখো, বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের সম্পদ, জনতত্ত্ব। হ্যাঁ, এই বাংলাদেশ পরিচিতি এইটা তোমার কি ভূগোলের অংশ, এইচএসসির ভূগোলের, অর্থাৎ বাংলাদেশের আয়তন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ বা বাংলাদেশের নদনদী কোথায় কী আছে, বাংলাদেশের অর্থাৎ তোমার নদনদী এবং ভৌগোলিক বিভিন্ন স্থান এইগুলা কোথায় আছে, এটাই হলো মূলত বাংলাদেশ পরিচিতি। তারপরে আসো বাংলাদেশের সম্পদ, জনতত্ত্ব। বাংলাদেশের সম্পদ এইটা কিন্তু তুমি তোমার অর্থনীতি বইতে পাবে। অর্থনীতিতে বাংলাদেশের সম্পদ এইটা তুমি পড়তে পারবে। বাংলাদেশের জনতত্ত্ব এইটা তুমি তোমার সমাজবিজ্ঞান বইয়ে পড়তে পারবে, সমাজবিজ্ঞানের টপিক। তারপরে দেখো, বাংলাদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, এইটাও কি এই অর্থনীতির একটি টপিক। ঠিক আছে? তারপরে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য। হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য এটা একটু তোমাদের কাছে তুলনামূলক নতুন লাগবে, তো এটা তুমি অ্যাডমিশনের সময় মোটামুটি পড়ে কাভার করতে পারবে। তারপরে দেখো,
অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাংলাদেশের সংবিধান ও রাজনৈতিক অবস্থা। সংবিধান ও রাজনৈতিক অবস্থা পৌরনীতির বিষয়, ঠিক আছে। তারপরে দেখো বাংলাদেশের যোগাযোগ প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এইগুলা একটু নতুন লাগবে, কিন্তু সমস্যা নেই, কারণ তুমি যদি এতগুলা টপিকের ভিতরে একটা দুইটা টপিক তুমি নতুন পড়ে কাভার করতেই পারো। তারপরে বাংলাদেশ সম্পর্কিত অন্যান্য বিষয় বলি। আচ্ছা, এইটা নিয়ে একটু পরে কথা বলি, এই দুইটা একসাথে কথা বলবো। তারপরে আমি যদি আন্তর্জাতিক বিষয়াবলীর দিকে আসি, তো অ্যাডমিশনে তোমার মোটামুটি যে জিনিসটা ভোগাতে পারে সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী, কারণ অনেক নতুন নতুন টার্মের সাথে তোমাকে পরিচিত হতে হবে। যেমন তুমি তো কখনো হয়তো বা বাফার স্টেটের নামটা শোনোনি, তারপরে তুমি অ্যাম্বাসেডার হাই কমিশনারের ভিতরে পার্থক্যটা হয়তো জানো না। তো এইগুলা এমন অনেক নতুন নতুন টার্মের সাথে তুমি আন্তর্জাতিক বিষয়াবলী অংশে পরিচিত হবে। তো আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব যে তোমরা যে কোনো একটা জিকে বই তোমার পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে সংগ্রহ করে আন্তর্জাতিক বিষয়াবলীটা একটু দেখার চেষ্টা করো। আর একটা জিনিস এখানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, সেটা হলো তুমি যদি নিউজ পেপার পড়ো সেটা তো খুবই ভালো। এখন নিউজ পেপার পড়ার মতো যদি তুমি সময় না পাও বা তোমার সেই অভ্যাসটা না থাকে, তাহলে তোমার জন্য একটা বেস্ট অপশান হতে পারে যে কোনো নিউজ চ্যানেলের প্রতিদিনের আন্তর্জাতিক খবর। এই আন্তর্জাতিক খবরটার সাথে যদি তুমি মোটামুটি কোপ আপ করতে পারো, তাহলে তোমার আন্তর্জাতিক যখন তুমি পড়তে যাও তখন অনেক কিছু তোমার কাছে মনে হবে এইটা তো আমি জানতাম, এটা তো আমি শুনছি আগে, মানে কি সহজ মনে হবে তুলনামূলক। এমনকি আমিও আমার অ্যাডমিশন লাইফে প্রতিদিন মানে 20 মিনিটের একটা আন্তর্জাতিক খবর দেখতাম, ঠিক আছে। ওইটা আমার যেরকম সাম্প্রতিকে হেল্প করতো অনেক, তেমনই বিশ্বের বিভিন্ন জিনিসপত্র যেগুলো ঘটছে, বিশ্বের বিভিন্ন ঘটনাবলী, এইগুলোর সাথেও আমাকে পরিচিত করতো। তো দেখো আমরা একটু আন্তর্জাতিক বিষয়াবলী, এই যে আমাদের টপিকটা বা এই যে অংশটা আছে এটার সাথে একটু পরিচিত হই। বিশ্ব পরিচিতি। এখন বিশ্ব পরিচিতির ভিতরে তুমি পড়বে যে বিশ্বের প্রাচীন সভ্যতা পড়বে, তারপরে তোমার কোথায় কি আছে, মহাদেশসমূহের বৈশিষ্ট্য পড়বে, তারপরে বিশ্বের বিভিন্ন সাগর মহাসাগরের নাম, অনেক কিছু পড়বে। তারপরে দেখো বিশ্বের ভৌগোলিক পরিচিতি, অর্থাৎ কোথায় নীলনদ অবস্থিত। তারপরে তোমার আমি যদি বলি যে ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলোর নাম কি তুমি বলতে পারবে? এইগুলা তুমি কোথায় পাবে? তুমি বিশ্বের ভৌগোলিক পরিচিতির ভিতরে পাবে। তারপরে দেখো এই দুইটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক আন্তর্জাতিক অংশের বলা যায়। তারপরে সুয়েজ খাল, কেন তোমার সুয়েজ খাল নিয়ে কি ঘটনাটা আছে, কেন সুয়েজ খাল নিয়ে যুদ্ধ হয়, ঠিক আছে, এইগুলো তুমি জানতে পারবে। আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ তোমার ইউএন, অর্থাৎ জাতিসংঘ, ইউএন, তারপরে কমনওয়েলথ, এই সব সংগঠন নিয়ে এখানে আলোচনা। কমনওয়েলথ কি তোমরা কি জানো? কমনওয়েলথ হলো যে ব্রিটিশরা যেসব দেশসমূহ শাসন করতো সেই দেশগুলোর সমন্বয়ে একটি সংগঠন আছে, সেটার নামই হলো কমনওয়েলথ। তারপরে দেখো অর্থনৈতিক জোট ও আর্থিক প্রতিষ্ঠান, এইখানে তুমি বিশ্ব ব্যাংক সম্পর্কে জানতে পারবে। তারপরে আরও যেসব ব্যাংক সমূহ আছে, যেরকম তুমি এনডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে তুমি জানতে পারবে ইসলামিক ব্যাংক, ঠিক আছে। তারপরে তুমি এইখানে আরও যে বিভিন্ন আঞ্চলিক ব্যাংক আছে সেইগুলো সম্পর্কে জানতে পারবে। তারপরে দেখো বৈশ্বিক আঞ্চলিক সংগঠন, অর্থাৎ একটি অঞ্চল নিয়ে বিভিন্ন সংগঠন গঠিত হতে দেখা যায়। যেমন আমরা সার্কের কথাই বলতে পারি, কিন্তু এটা দক্ষিণ এশিয়ার সংগঠন সার্ক। তারপরে এশিয়ানের কথা বলতে পারি, এশিয়ানের কথা বলতে পারি। তো এইগুলা এইখানে পড়বা। আন্তর্জাতিক ও রাজনৈতিক সংগঠন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এইখান থেকে ভালো প্রশ্ন হয়, কারণ জানোই তো যে ভূ রাজনীতি আসলে অনেক গুরুত্বপূর্ণ, পৃথিবীকে নিয়ন্ত্রণই করে মূলত ভূ রাজনীতি বা জিওপলিটিক্স, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক সেবা ও মানবাধিকার সংস্থা, এইখানে তুমি রেড ক্রস, রেড ক্রিসেন্ট বা তুমি রেড ক্রিস্টাল, এইসব বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবে। পুলিশ, গোয়েন্দা, গেরিলা, স্বাধীনতাকামী সংগঠন, এইখানে আন্তর্জাতিক পুলিশ সংস্থার নাম যে ইন্টারপোল, আবার ইউরোপীয় পুলিশ সংস্থার নাম যে ইউরোপোল, এইগুলো যেমন তোমার তুমি জানতে পারবে, সেভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা জানতে পারবে, গেরিলা সংগঠনের কথা জানতে পারবে, স্বাধীনতাকামী সংগঠনের কথা জানতে পারবে, যেমন কি হামাস, হিজবুল্লাহ, হুতি, এইগুলো কি
বিপ্লবকামী গেরিলা সংগঠন, ঠিক আছে। তারপরে বিশ্ব রাজনীতি যুদ্ধ বিপ্লব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলীর ভিতরে প্রশ্ন আসবেই বলা যায় এমন টপিক যদি বলতে হয় তাহলে এইটা। তারপরে আন্তর্জাতিক সামরিক জোট, অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা, এইখানে বিভিন্ন জোট যে গঠন করা হয়, যেমন পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিভিন্ন আসলে জোট গঠন করে সেইগুলোকে নিরোধীকরণের চেষ্টা করা হয়, সেই সব নিয়ে আলোচনা করা হয়েছে। পরিবেশ বিষয়ক সংস্থা চুক্তি সম্মেলন, এইখানে পরিবেশ রক্ষা বিষয়ক বিভিন্ন যেসব পৃথিবীর আসলে মোড়ল দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে সেই সবগুলো দেখতে পারবে, অথচ তারাই কিন্তু এই অর্থাৎ দূষণ করাই বেশি, ঠিক আছে। এবার একটু কথা বলি এই দুইটা অংশ নিয়ে, যে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বলি। দেখো এইটা তুমি এখন কিছুই পড়বে না, এখন এটা তুমি তখন তোমার যে সাম্প্রতিক অংশ থাকবে, সাম্প্রতিক জিকে, তখন তুমি এইটা পড়বে। তো তোমার কাজ হবে মূলত এর আগে যেসব আমি টপিকগুলো বললাম এই টপিকগুলো ভালোভাবে পড়া, ঠিক আছে। তো তুমি এইচএসসি লাইফ থেকেই তোমার প্রিপারেশান শুরু করে শার্পার হইতে পারো মোটামুটি তুলনামূলক। সেইগুলো হলো তোমার যে ইতিহাস, তারপর ইসলামের ইতিহাস থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। ইসলামের ইতিহাস, পৌরনীতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এই সাবজেক্টগুলা তুমি আসলে ভালোভাবে পড়ো, আমি সেই ইয়াই করি। এবং তোমার তো 4টা সাবজেক্ট আছে, এইখান থেকে তোমার যে সাবজেক্টগুলো নেই তুমি তো জানো যে তোমার আসলে কোনগুলো পড়তে হবে, এইখান থেকে আমি যেহেতু তোমাদের একটা ধারণা দিয়েছি, তো তুমি সেই বিষয়গুলোকেই ফোকাস করো, সেই বিষয়গুলোকেই একটু এগিয়ে রাখার চেষ্টা করো। এবং এই ভিডিওটি তোমরা সবাই তোমাদের টাইম লাইনে রেখে দিতে পারো, যাতে তোমার ভুলে গেলেও তুমি সেটা মনে রাখতে পারো।